নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজ কি আপনাদের কাছে নিবেদন দুর্বা বাগজির লেখা অহল্যা মঞ্জিলের সেই রাত। শুরু হচ্ছে আজকের গল্প অহল্যা মঞ্জিলের সেই রাত। ভয়ঙ্কর দুর্যোগের রাত। ঝোড়ো বাতাস প্রচন্ড বেগে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে প্রবল বর্ষণ। মুহুর্মুহু বিদ্যুতের আলো আর বজ্রের কড়কড় করাত শব্দ কানে তালা ধরিয়ে দেয়। মনে হয় এক অসীম শক্তিধর দৈত্য যেন ধ্বংসের খেলায় মেতেছে। রূপসী পৃথিবীকে ভেঙে চুরে ভাসিয়ে শেষ না করে যেন তার তৃপ্তি হবে না। এইরকম ভয়ঙ্কর দুর্যোগের মাথায় নিয়ে একরকম মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে জনমানবহীন সড়ক পথ ধরে চলেছে একটি মারুতি সুজুকি। বাংলার বিখ্যাত তরুণ সঙ্গীত শিল্পী অনুরাগ ভট্টাচার্য গাড়ি চালাতে চালাতে ভাবছিল, হৃদয়পুর গ্রাম আর কত দূর কে জানে। ডাকবাংলোর চৌকিদার বলেছিল গাড়িতে 15-20 মিনিটের মধ্যে গ্রামে পৌঁছে যাবেন, আর সেখানে গেলে কোনো না কোনো বাড়িতে ঠিক আশ্রয় মিলবে। কোনো মতেই ডাকবাংলোতে আশ্রয় না পেয়ে সেই ভরসাতেই এদিকে আসা অনুরাগের। কিন্তু প্রায় আধ ঘন্টা হতে চলল, কোনো ঘর বাড়ি তো নজরে এলোই না। তবে কি পথ ভুল করলো? হতেই পারে। যা দুর্যোগ চলছে, ঝড়ের সঙ্গে লড়াই করে হৃদয়পুর গ্রামে এসে পৌঁছাতে পারবে কি? আর যদি পৌঁছাতেও পারে, কেউ কি দুর্যোগে রাতে তাকে আশ্রয় দেবে? বোধ হয় না। তবুও চেষ্টা একবার করতেই হবে, না হলে এই সময় সে যাবে কোথায়? নিজের ওপরেই রাগ হচ্ছে অনুরাগের। কি দরকার ছিল ডাকবাংলোয় রিজার্ভেশন না করে হঠাৎ ঝোঁকের মাথায় একা একা বেড়াতে চলে আসবার? এখন বেড়ানোর দূর, একটা রাতের মতো মাথা গোজার জায়গা জোগাড় করতে পারলে নিশ্চিন্ত হওয়া যায়। হঠাৎ প্রচন্ড শব্দ, কাছে কোথাও বাজ পড়ল। চমকে উঠে স্টিয়ারিং থেকে হাত খসে পড়ে অনুরাগের। অবশ্য কোনো অঘটন ঘটবার আগেই কোনো রকমে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয়। থরথর করে ওরা সারা শরীর কাঁপছে। বেশ কিছুক্ষণ স্টিয়ারিংয়ের মাথা লাগিয়ে চুপচাপ বসে রইল অনুরাগ। শরীরের কাঁপুনি কমে এলে সে বাইরে তাকায়। উফ, কি অন্ধকার! তার উপরে এমন সৃষ্টি ছাড়া বৃষ্টি। না, গাড়ি চালিয়ে আর কোনো লাভ নেই। নিশ্চয়ই সে পথ ভুল করে অন্য কোথাও চলে এসেছে। অতএব গাড়ির ভেতরেই রাতটা কাটানো ছাড়া কোনো উপায় নেই। গাড়ির চারপাশে কাঁচ তোলাই ছিল, তবুও পিছনের দরজার কাঁচ পরীক্ষা করতে গিয়ে চমকে উঠল অনুরাগ। বিদ্যুতের আলোয় চুকিতে দেখা গেল গাড়ির থেকে কিছু দূরে একটা বড় বাড়ি। প্রথমটা মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু পরপর 3-4 বার বিদ্যুতের আলোয় বাড়িটা ভালো করে দেখবার পর কিছুটা নিশ্চিন্ত হয় অনুরাগ। যাক বাবা, রাতটা তাহলে আর গাড়িতে কাটাতে হবে না। গাড়িটাকে সাবধানে পিছিয়ে নিয়ে বড় বাড়িটার সামনে এনে দাঁড় করালো অনুরাগ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ভিজে একসা। তবুও সেই বৃষ্টি মাথায় করে টর্চ আর ছোট ব্যাগটা নিয়ে গাড়ির দরজা লক করে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো অনুরাগ। বিশাল আকারের সিংহ দরজার দুপাশে দুটো পাথরের সিংহ থাবা উঁচিয়ে বসে রয়েছে। সিংহ দরজার পর অনেকটা জায়গা জুড়ে ফল ফুল বাগান। বাগানের পর বিশাল প্রসাদ তুল্য বাড়িটা। অন্ধকারে যতটা পারা যায় দেখবার চেষ্টা করল অনুরাগ। আর তখনই ওর চোখে পড়ল সিংহ দরজার গায়ের শ্বেত পাথরের ফলকে লেখা ছিল অহল্যা মঞ্জিল।
নামটা যেন শোনা শোনা মনে হয় অনুরাগের, কিন্তু তা কি করে হবে? এদিকে সে এর আগে কোনো দিনও আসেনি। তাছাড়া ডাকবাংলো চৌকিদার বলেছিল একমাত্র হৃদয়পুর গ্রামে 20-22টি পরিবার ছাড়া আশেপাশের মাইল পাঁচেকের মধ্যে কোনো জনবসতি নেই। অথচ রাস্তার ধারে এত বড় প্রাসাদ তুলে বাড়িটার খবর চৌকিদার জানে না, নাকি এই বাড়িতে কেউ বাস করে না? একরাশ প্রশ্ন মাথায় নিয়ে সিংহ দরজা পেরিয়ে বাগানে পা রাখতেই গা ছমছম করে ওঠে অনুরাগের। মনে হয় অহল্যা মঞ্জিলের কোনায় কোনায় যেন পাষাণী অহল্যা দীর্ঘশ্বাস হেসে বেড়াচ্ছে। থম থম করছে চারিদিক। এদিকে ঝড়ের দাপট কমে এলো, বৃষ্টি সমানেই চলছে। ভিতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতে অনুরাগ বাগানের নুড়ি বিছানো পথ ধরে গাড়ি বারান্দার তলায় গিয়ে দাঁড়ায়। চারপাশে আবারও ভালো করে দেখে, না, জনপ্রাণীর সাড়া নেই। চারপাশে সূচিভেদ্য অন্ধকার। টর্চ জ্বালিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠে বন্ধ দরজার কড়া নাড়ে। বেশ কয়েকবার কড়া নাড়া সত্ত্বেও ভেতরে কারো সারা শব্দ পাওয়া গেল না। তবে কি এই বাড়িতে কেউ থাকে না? আরো কয়েকবার কড়া নাড়ার পর বন্ধ দরজার গায়ে একটু ঠেলা দিতেই ক্যাঁচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। চমকে উঠে দুধাপ পিছিয়ে গেল অনুরাগ। খোলা দরজার ঠিক সামনেই আবাদ মস্তক মুড়ি দেওয়া এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধর হাতে একটা লণ্ঠন। অনুরাগকে দেখে বৃদ্ধ কপ জমা গলায় বলে ওঠেন, আপনি? অনুরাগ বৃদ্ধকে তার বিপদের কথা খুলে বলে। বৃদ্ধ নীরবে সব কথা শুনে যান। কথা শেষে অনুরাগ বলে, আজকে রাতটা যদি এখানে থাকতে দিন খুব উপকার হয়। অনুরাগের কথা শুনেও বৃদ্ধ নীরব দাঁড়িয়ে থাকেন, কোনো কথা বলেন না। বৃদ্ধকে ওভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনুরাগ বেশ ঘাবড়ে যায়। চারপাশে কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ। বাইরে এত হাওয়ার মাতামাতি, কিন্তু এখানে এক ফোঁটা হাওয়ার যেন প্রবেশ নিষেধ। বৃদ্ধের হাতে লণ্ঠনটা চিমনিতে এত কালি যে তা ভেদ করে সামান্য যেটুকু আলো বাইরে বার হতে পারছে, তাতে আলো হাওয়া তো দূরের কথা, অন্ধকারে যেন আরো ঘনীভূত হয়েছে। অনুরাগ একবার ভাবে ফিরে গিয়ে গাড়িতেই রাতটা কাটানো যাক। আবার ভাবে যখন এসেই পড়েছে তখন আর একবার না হয় চেষ্টা করা যাক। হয়তো বৃদ্ধ কানে ঠিক মতো শুনতে পান না। এবার বেশ উঁচু গলায় বৃদ্ধকে বলে, এখানে আজকে রাতটা থাকা যাবে? বৃদ্ধ মাথা নেড়ে খড়খড়ে গলায় বলেন, না। তাহলে আমি কি ফিরে যাব? এখানে বাইরে কোনো লোক থাকলে অহল্যাবাইয়ের অসুবিধা হয়। অনুরাগ ফিরে আসবার জন্যে সবে কয়েক পা এগিয়েছে, এমন সময় বাড়ির ভেতর থেকে নারী কণ্ঠের একটা তীক্ষ্ণ ডাক শোনা যায়। বসির মিয়া। ডাক শুনে বৃদ্ধ তাড়া খাওয়া জন্তুর মতো ছুটে ভেতরে চলে যান। পরক্ষণেই ফিরে এসে বলেন, আসুন, ভেতরে আসুন। বশির মিয়ার সঙ্গে ভেতরে প্রবেশ করে কেমন যেন গা ভারী হয়ে আসে অনুরাগের। সুন্দর করে সাজানো প্রকাণ্ড হলঘরের ভিতর দিয়ে শ্বেত পাথরের চওড়া সিঁড়ি দোতলায় উঠে গেছে। বশির মিয়াকে অনুসরণ করে দোতলার সিঁড়িতে পা রাখবার আগেই হলঘরের ডান দিকটা একটা
ঘর থেকে চমকালো সালোয়ার কুর্তা পরা একজন মহিলা ও এক ভদ্রলোক অনুরাগের সামনে এসে দাঁড়ান। মহিলার সাজসজ্জা ও অলংকারের জৌলুস দেখে অনুরাগ বুঝতে পারে উনি এই বাড়ির মালকিন। তাই কোনো প্রশ্ন করার আগেই নিজের বিপদের কথা বলে। ভদ্রমহিলা ও ভদ্রলোক নীরবে সব কথা শোনেন। তারপর ভদ্রমহিলা বলেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন, সেজন্য আমরা আনন্দিত। তবে এত রাত্রে হঠাৎ করে আপনি এসেছেন, তাই অতিথির যোগ্য সেবা হয়তো আমরা করতে পারবো না। না 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 না, এসব আপনি কি বলছেন? এই রকম দুর্যোগের রাতে আপনারা যে আমাকে আশ্রয় দিয়েছেন তাই যথেষ্ট। আপনি কিছু খাবেন? না না, আমি ডাক বাংলোর চৌকিদারকে টাকা দিয়ে কিছু খাবার আনিয়ে খেয়েই বেরিয়েছি। এখন একটু ঘুমোতে পারলেই হয়। ঠিক আছে, বসির, ওকে ওপরে নিয়ে যাও। আপনার কোনো কিছু দরকার পড়লে বসিরকে ডাকবেন। আমি তাহলে ওপরে যাচ্ছি। শুভরাত্রি। মহিলাটি প্রত্যুত্তরে শুভরাত্রি বললেও তার সঙ্গের ভদ্রলোক কোনো কথা না বলে নিঃশব্দে হাসলেন। ভদ্রলোকের মুখের হাসি দেখে আবার চমকে উঠল অনুরাগ। মেরুদণ্ড বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ভদ্রলোকের সাদা ঝকঝকে দাঁতের পাটির ভেতর থেকে দুটো বড় বড় দাঁত দেখা গেল। অবশ্য সেটা অনুরাগ মাত্র এক ঝলকেই দেখতে পেল। এই বিষয়ে বেশি কিছু চিন্তা করবার আগেই পেছন থেকে বসির ডাকলেন, আসুন। মোহগ্রস্তের মতো বসির মিয়ার পিছন পিছন ওপরে উঠে গেল অনুরাগ। দোতলার সিঁড়ির মুখ থেকে দুটো বারান্দা উত্তর ও দক্ষিণ দুই দিকে চলে গেছে। বসির মিয়াকে অনুসরণ করে দক্ষিণের বারান্দা দিয়ে কোণের দিকে একটি ঘরে প্রবেশ করল অনুরাগ। এই ঘরে বেশ বড় একটা কেরোসিন ল্যাম্প ঝলায়। চারপাশ বেশ পরিষ্কার নজরে আসে অনুরাগের। সুন্দর করে সাজানো ঘর। ঘরের ঠিক মাঝখানে উঁচু পুরোনো আমলের বিশাল পালঙ্কের ওপর ধবধবে বিছানা পাতা। ঘরের সব আসবাবপত্র খুব দামি এবং সুন্দর করে সাজানো। অ্যাটাচড বাথরুম। সবকিছু ঝকঝকে পরিষ্কার। মনে মনে গৃহস্বামীর রুচির প্রশংসা করে অনুরাগ। বশির মিয়া বলেন, আমি আপনার খাবার জল নিয়ে আসছি। বশির মিয়া চলে গেলে অনুরাগ তার ওয়াটারপ্রুফ ব্যাগ থেকে পাঞ্জাবি বার করে ভিজে পোশাক পাল্টে নিল। তারপর বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘরে এসে বশির মিয়ার রেখে যাওয়া জল খেয়ে শুয়ে পড়ল। বাইরে এখনো বেশ বৃষ্টি পড়ছে। ঘরে শুয়ে সে শব্দ শুনতে শুনতে একসময় তার কণ্ঠে বেজে ওঠে সঙ্গীতের সুর। বেশ কিছুক্ষণ রাগ সঙ্গীতের সরোবরে সন্তরণ করার পর হঠাৎ গান বন্ধ করে অনুরাগ একরকম লাফ দিয়েই খাট থেকে নেমে পড়ে। ঘরের দরজায় কে যেন ঠক ঠক করে টোকা দিচ্ছে আর বলছে, দরজা খোলো, দরজা খোলো। সারা ঘর ভেসে বেড়াচ্ছে একটি মিষ্টি ফুলের গন্ধ। গান বন্ধ করার সঙ্গে সঙ্গে দরজায় টোকা বন্ধ হয়ে যায়। পর মুহূর্তে ঝুমঝুম নুপুরের শব্দ তুলে কে যেন বারান্দা দিয়ে হাঁটতে শুরু করে। ফুলের মিষ্টি গন্ধটাও যেন একটু একটু করে দূরে সরে যেতে থাকে। কৌতূহলী হয়ে অনুরাগ দরজা খুলে পর্দা সরিয়ে বাইরে উঁকিয়ে দেয়। বারান্দায় ঘুটঘুটে অন্ধকারে কিছুই নজরে আসে না। নুপুরের শব্দটা তখন বারান্দায় অনেক দিকে সরে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দরজা ভেজিয়ে খাটে এসে বসবার সঙ্গে সঙ্গে ঘরে এসে প্রবেশ করেন বশির মিয়া ও একতলায় দেখা সেই ভদ্রলোক ভদ্রমহিলা। মীনাবাই বলেন, আপনাকে বিরক্ত করবার জন্যে দুঃখিত, কিন্তু খুব জরুরি প্রয়োজনে না এসে পারলাম না। অনুরাগ কিছুটা অবাক হয়ে যায়। কি এমন ব্যাপার ঘটল যার জন্যে বশির মিয়াকে না পাঠিয়ে মালিক ও মালকিন দুজনেই এত রাতে তার ঘরে এসেছেন? মীনাবাইয়ের সঙ্গী রমজান নামক
ভদ্রলোকটি এই প্রথম মুখ খুললেন। আপনি একটু আগে গান গাইছিলেন? হ্যাঁ। এ বাড়িতে থাকতে হলে আপনাকে আমাদের কথা শুনতে হবে। আমরা চাই না আপনি গান করেন, আর যেন আপনাকে গান গাইতে না শুনি। অনুরাগ অবাক হয়ে বলে, কেন? গান গাওয়া কি অপরাধ? হ্যাঁ, অপরাধ। এই বাড়িতে গান গাওয়া অপরাধ। আমাদের কথা না শুনলে আপনাকে কঠোর শাস্তি পেতে হবে। অনুরাগ কিছু বলার আগেই মীনাবাই ধমকে উঠে বলেন, চুপ করো রঞ্জনাদি, মনে রেখো উনি আমাদের অতিথি। অতিথির কোনো অপমান আমি সহ্য করবো না। যাও, তুই নিচে চলে যা। মীনাবাইয়ের কথায় রমজান আলী ফুটো বেলুনের মতো মুহূর্তে চুপসে যান। কোনো কথা না বলে তিনি ঘর থেকে বের হয়ে যান। রমজান আলী ঘর থেকে বার হয়ে যাওয়ার পর মীনাবাই অনুরাগকে বলেন, দেখুন, আমাদের এই বাড়িতে কেউ কোনদিন গান গায় না। এটা এই বাড়ির একটা পুরনো সংস্কার। এই বাড়ির লোকেরা বিশ্বাস করে যে এই বাড়িতে কেউ গান গাইলে এখানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে। বলতে পারেন এটা এই বাড়ির অভিশাপ। মীনাবাইয়ের কথা শুনে অনুরাগ লজ্জিত হয়ে বলে, আমি না জেনে অপরাধ করে ফেলেছি, আমায় ক্ষমা করুন। আপনি নিশ্চিন্তে থাকুন, এই বাড়ির ত্রিসীমানায় থাকাকালীন আমি আর গান গাইব না। ধন্যবাদ, আপনার কথা শুনে খুব খুশি হলাম। আর একটা কথা, রাত্রে অস্বাভাবিক কিছু শুনলে বা কেউ আপনাকে ডাকলেও আপনি কোনো মতেই দোতলার উত্তর দিকের বারান্দায় যাবেন না। আমরা তিনজন ছাড়া এই বাড়িতে আর কেউ থাকি না, তাই আমরা ছাড়া অন্য কেউ ডাকলে আপনি কিছুতেই দরজা খুলবেন না। বলে অল্প হেসে মীনাবাই বলে চলেন, বুঝতেই পারছেন পুরনো বাড়ি, এখানে মানে দোতলার উত্তর দিকের অংশে এমন অনেক কিছু ঘটে যা ঠিক স্বাভাবিক নয়। কথা শেষ করে অনুরাগকে কোনো কথা বলবার অবকাশ না দিয়েই মীনাবাই ও বশির মিয়া ঘর থেকে বেরিয়ে যান। ওরা চলে যাবার পর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে অনুরাগ। নিচের স্বল্প আলোয় মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু এই ঘরের উজ্জ্বল আলোয় সে এবার পরিষ্কার দেখেছে মীনাবাইয়ের ওপরের ঝকঝকে দাঁতের পাটির ভেতর থেকে বেরিয়ে আসা দুটো বড় বড় দাঁত। তাছাড়া মীনাবাইয়ের মুখ যেন অস্বাভাবিক ফ্যাকাশে ফোলা ফোলা, কণ্ঠস্বর কেমন জানি নাকি ফ্যাঁসফ্যাঁসে, চোখের মণি দুটো মরা মাছের মতো স্থির। এক অজানা আতঙ্কে দম বন্ধ হয়ে আসতে চাই অনুরাগের। মনে হয় এক ছুটে পালিয়ে যায়, কিন্তু পারে না। সর্বাঙ্গ অবশ হয়ে আসে, ঘামে ভেজা দেহ নিয়ে বিছানায় শুয়ে পড়ে অনুরাগ। তীব্র একটা সমিষ্ট গন্ধ নাকে যেতেই চোখ মেলে তাকায় অনুরাগ। অন্ধকার ঘরে প্রথমে কিছু বুঝতে পারে না। কে যেন তার কানের কাছে মুখ নিয়ে খুব চাপা স্বরে বলে ওঠে, চলে যা, আপনি যেই হন না কেন, এই অভিশপ্ত বাড়ি থেকে এখনই পালিয়ে যা, না হলে ওরা আপনাকে মেরে ফেলবে। কথাগুলো শুনবার সঙ্গে সঙ্গে অনুরাগের গা শিউরে ওঠে। ততক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে। অনুরাগ দেখতে পায় একটা ছায়ামূর্তি তার ঘর থেকে বার হয়ে যাচ্ছে। ছায়ামূর্তি দরজার বাইরে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শোনা যায় চিৎকার, আর তার সঙ্গে রক্ত জল করা আসি। সারা বাড়িটা যেন ঝনঝন করে কেঁপে ওঠে। অনুরাগের মনে হয় ভয়ে আতঙ্কে দুর্ভাবনায় সে পাগল হয়ে যাবে। ল্যাম্পটা যতটা সম্ভব বাড়িয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে তোলে। না, কোথাও কিছুই নেই।
সারা বাড়িটা আবার পাষাণ কুঠির মতোই নীরব। অনুরাগ বরাবরই একটু ডাকাবুকো স্বভাবের। ভয় কাকে বলে সে জানে না, তাই সাময়িকভাবে ভয় পেলেও পরক্ষণে সে তার মনকে শক্ত করে। ভয়? কিসের ভয়? ভয়কে সে জয় করতে পারে না। সে আবার মানুষ নাকি? মন থেকে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মুছে ফেলে দিয়ে ল্যাম্প হাতে করে বারান্দায় এসে দাঁড়ায়। তারপর বারান্দা ধরে হাঁটতে থাকে। কই, কেউ তো কোথাও নেই। দক্ষিণের বারান্দায় বার কয়েক পায়চারি করে সিঁড়ির মাথায় এসে দাঁড়ায় অনুরাগ। এখান থেকে দোতলার উত্তর আর দক্ষিণ দুই দিকে টানা লম্বা বারান্দা চলে গেছে, যার সঙ্গে লাগানো সার সার ঘর। এই উত্তর দিকের বারান্দায় আসতেই তাকে নিষেধ করেছেন মীনাবাই। এখানেই নাকি নানা ধরনের অসম্ভব কাণ্ড ঘটে। অন্য কোনো লোক হলে হয়তো এদিকে মারাতে সাহস পেত না, কিন্তু অনুরাগ অন্য ধাতের মানুষ। উত্তরের ওই বারান্দা আর ঘরগুলোতে যেন নিষেধ করেছে কেন মীনাবাই? কি আছে ওখানে? অনুরাগের কৌতূহলী মনটা জানবার জন্য ছটফট করে ওঠে। আর সময় নষ্ট না করে ল্যাম্প হাতে নিয়ে উত্তরের বারান্দায় পা রেখে এক মুহূর্তে থমকে দাঁড়ায় অনুরাগ। ল্যাম্পটা তুলে যতটা সম্ভব চারপাশ ভালো করে দেখিয়ে নিয়ে বারান্দা ধরে সামনের দিকে এগোতে থাকে। উত্তরে বারান্দার ধার ঘেঁষে সার সার বন্ধ ঘর। বেশ কয়েকটা ঘরের পর একটা ঘরের ভেতর আলো দেখে এগিয়ে যায় অনুরাগ। ঘরের ভেতর প্রবেশ করে এক অদ্ভুত বিস্ময়ে থমকে দাঁড়ায়। বিশাল হল ঘর ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। হল ঘরের মেঝেতে পুরো রঙিন গালিচা পাতা, তার উপর হারমোনিয়াম, বেহালা, তানপুরা, সেতার, তবলা টুকি সাজানো, যেন এক্ষুনি কোনো এক গানের আসর বসবে। অবশ্য ঘর জনমানব শূন্য। বাইরের অঝোরে বৃষ্টি পড়ছে। জানালার কাঁচের পাল্লার ভেতর দিয়ে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। অনুরাগ বিখ্যাত সঙ্গীত শিল্পী, গান তার রক্তে। তাই এই রকম নির্জন গৃহে বর্ষামুখরিত রাতে বাদ্যযন্ত্র দিয়ে সাজানো আসরে দাঁড়িয়ে অনুরাগের মন ভেসে যায় কোনো অজানা সুরের জগতে। অনুরাগ ভুলে যায় রঞ্জন আলীর সতর্কবাণী, মীনাবাইয়ের কাছে গান না গাওয়ার অঙ্গীকার। এরকম মোহগ্রস্তের মতো পায়ে পায়ে এগিয়ে এসে ল্যাম্পটা ঘরের এক পাশে রেখে গালিচার ওপর বসে সঙ্গীতের দেবী সরস্বতীকে প্রণাম করে তানপুরা হাত তুলে নেয়। বাইরে একটানা বৃষ্টির ঝমঝম শব্দ তার কণ্ঠে এসে এনে দেয় সুর। মেঘমল্লার রাগে আলাপ শুরু করে অনুরাগ। কিছুক্ষণের মধ্যেই সে ডুবে যায় সুরের মায়া জলে। হঠাৎ হঠাৎ ঘরের মধ্যে প্রচণ্ড শব্দ শুরু হলো। অনুরাগ বিরক্ত হয়ে চোখ খুলেই দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠ। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে যায়। অনুরাগের ঠিক সামনে দেওয়ালে চুনবালি খসে গেছে। দেওয়ালের ভেতর থেকে কিছু একটা যেন প্রচণ্ড শক্তিতে দেওয়াল ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে। দেখতে দেখতে প্রচণ্ড শব্দ করে দেওয়াল থেকে ইট খসে পড়তে লাগলো। অনুরাগের চোখের সামনে দেওয়াল ভেঙে ফাটল বড় হচ্ছে। এমন সময় পিঠে বরফের মতো ঠান্ডা স্পর্শ পেয়ে মাথাটা ঘোরাতে অনুরাগ নিঃশ্বাস বন্ধ হয়ে আসবার উপক্রম। মীনাবাইয়ের দুটো হাত তার গলার দিকে এগিয়ে আসে। সেই হাতে একটিও চামড়া বা মাংস নেই। মুখের দুপাশ থেকে দুটো রক্ত মাখা দাঁত বেরিয়ে আসছে। ধীরে ধীরে মীনাবাই হাত দুটো আরো এগিয়ে আসে, আরো আরো। এই সময় হাড় হিম করা হাসি হাসতে হাসতে রঞ্জন আলীও তার দুহাত বাড়িয়ে অনুরাগের দিকে এগিয়ে আসতে থাকে। অনুরাগ বুঝতে পারে তার আর রক্ষে নেই। ভয়ে আতঙ্কে সে দু চোখ বুঝে ফেলে। ঠিক সেই মুহূর্তে কার জন্য আর্তনাদ শোনা যায়। শেষ হলো আজকের গল্প এখানে। ধন্যবাদ।